দেখা হোক। অঙ্কটা অ্যাডভান্স ম্যাথের বলছে ইফ 4x স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কি? উত্তর করা 9, 6, 3, 12। তাহলে এই অঙ্ক করবো কি বলে দেখো। ফার্স্ট অফ অল এক কাজ করো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে অটোমেটিক আগে এটাকে যোগ করো। 15 আর 9 24 ইন্টু এদের ডিফারেন্স করে দাও। এর ডিফারেন্স কত? 6 ডিভাইডেড বাই 4। এটাকে রুটে আনবে, তাহলে কত হলো দেখো? 6। তাহলে অটোমেটিক উত্তর কত? উত্তর হলো 6। ইজিলি বেরিয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। জাস্ট দেখবে যে কি করে সলভ করা হয়। আবার বলছি, এটা কিন্তু অ্যাডভান্স ম্যাথের, অ্যালজেব্রাকে অ্যাডভান্স ম্যাথ ধরা হয়। তা অঙ্কটায় কি বলেছে? অঙ্কটায় বলেছে 4x স্কোয়ার যদি 15 স্কোয়ার আর 9 স্কোয়ারের সমান হয়, তাহলে এক্স এর মান কত? যেখানে স্কোয়ার থাকবে তার মানে সেটা রুট মনে করে নেবে, এটাই স্বাভাবিক। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই দুটো যোগ করে নিয়েছিল, যোগ করে 24 হয়েছে, ইন্টু দুটো বিয়োগ করেছে 6 হয়েছিল, ডিভাইডেড বাই 4। আমাকে এক্স বের করতে বলেছে, এক্স স্কোয়ার নয়, এক্স বের করতে বলে, তাহলে এটা রুট করে দেবো। তাহলে এটা 6 গেল, তাহলে 6 ইন্টু 6, রুটের আন্ডার রয়েছে 6 ইন্টু 6, তাহলে একটা 6 আসবে, এটা উল্টো। ঠিক আছে, সিজিএলে এসেছিল, সুতরাং অঙ্কটা যে ফেলে দেবে তা না। নেক্সট এটা বোঝাচ্ছি আমি। একটা সুন্দর পরীক্ষায় আসার মতো অঙ্ক এটাও। এখন যা ট্রেন্ড চলছে, ডিসকাউন্টের অঙ্ক প্রায় আসছে। তা ডিসকাউন্টের অঙ্ক করার সময় আমি বারবার বলি, এই যে ডিসকাউন্ট, এটা সবসময় চার্জ করতে হয় তার উপরে, সবসময় চার্জ হয় মার্ক প্রাইজের। মনে রাখবে, মার্ক প্রাইসকে কেন্দ্র করে তোমার ডিসকাউন্ট হয়, আর প্রফিট লস হয় কস্ট প্রাইসকে কেন্দ্র করে, এটা মনে রাখবে। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে খুব সোজা অঙ্ক, দেখো কোনো জটিলতা নেই। এ শপকিপার সেলস অ্যান আইটেম অ্যাট রুপিস 1600 টাকা হুইচ ইজ মার্কড অ্যাট 2000। তার মানে 2000 টাকা দাম ছিল মার্ক প্রাইস, কিন্তু আমাকে দেওয়া হয়েছে কত? 1600 টাকা। 2000 টাকা মার্ক প্রাইস, কিন্তু আমাকে 1600 টাকা দেওয়া হয়েছে। তাহলে অটোমেটিক্যালি 2000 টাকাতে প্রফিট, 2000 টাকায় ডিসকাউন্ট পেয়েছি কত? 400 টাকা। তাহলে 2000 টাকা যে ছিল, এটা আমি 400 টাকা ডিসকাউন্ট পেয়েছি। 2000 নিয়ে 400 টাকা ডিসকাউন্ট হয়, কত পার্সেন্ট পেয়েছি দেখো? 5, মানে 1/5। 1/5 1/5 সমান কত? 20%। 1/5 সমান 20%। তোমাকে অত্যন্ত ফাস্ট করতে হবে কিন্তু অঙ্ক, এর থেকেও ফাস্ট করতে হবে। দেখো, এর থেকেও কনসেপ্ট বুঝে করবে, কনসেপ্ট বুঝে করলে দেখো মুখে মুখে হতো শপকিপার সেলস আইটেম 1600 টাকা বিক্রি করেছে, কিন্তু 2000 টাকা মার্ক প্রাইস ছিল। তাহলে অটোমেটিক্যালি তুমি বলতে পারো একের দেখো 1600 টাকা আর 2400 টাকা, তাহলে 400 টাকা, 2000 টাকায় 400 টাকা মানে তো 1/5। এর একে 100 চার্জ করবে, তাহলে একে 100 দিয়ে যেই চার্জ করলে কত হলো? 20। এই অঙ্কটা যদি কিন্তু পেন ধরার প্রয়োজন ছিল না, পেন ধরার কোনো প্রয়োজন ছিল না। একটা কথা বলে যে অঙ্ক স্পিডে করো, এই অঙ্কে স্পিডে করো, এই কথাটার সাথে আমি তুমুল বিরোধিতা করি। স্পিডে বলতে বলে খুব তাড়াতাড়ি না, কিছু টেকনিক্স অবলম্বন করতে হয়, যেটা বলে স্মার্ট টেকনিক্স। তার মানে কিছু কিছু ক্যালকুলেশন আছে, তোমাকে ব্রেন ওয়ার্কে করে নিতে হবে। কিছু কিছু ক্যালকুলেশন যেগুলো অত্যন্ত ফান্ডামেন্টাল ক্যালকুলেশন, সেগুলো যদি তুমি তোমার ব্রেনে করে নিতে পারো, তাহলে অঙ্কের জন্য কিন্তু খাতা পেন লাগে না। আর চাকরি পরীক্ষায় যে অঙ্ক দেওয়া হয়, উত্তর দেখেই 60%-এর ওপরে অঙ্ক করে আসা যায়, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এর পরেরটা বোঝাচ্ছি, দেখো।
অঙ্কটাকে একদম ভয় পাবে না, একদম নয়। বলছে ফাইন্ড দি কমন ফ্যাক্টর অফ 24 b6 c8 d2 স্কোয়ার, 18 a⁴ c স্কোয়ার অ্যান্ড d⁴ অ্যান্ড 12 বলছে a⁴ অ্যান্ড b⁴। কমন ফ্যাক্টর, এটা বোঝো কমন ফ্যাক্টর কাকে বলে। কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর বলতে প্রত্যেকটার মধ্যেই রয়েছে এরকম কিছু। তার মানে কমন ফ্যাক্টর বলতে আমি এক্ষেত্রে গসাগু বলতে পারি, এক্ষেত্রে গসাগু বলতে পারি আমি কমন ফ্যাক্টর। তার মানে এই সংখ্যাটার গসাগু কত বলেছে। খুব ভালো একটা জিনিস দেখো, গসাগু বলতে কি প্রত্যেকটার মধ্যে কমন থাকবে, প্রত্যেকটার মধ্যে, গসাগু না প্রত্যেকটার মধ্যে কমন থাকবে। খুব ভালোভাবে দেখো, এখানে এ বি আছে, এখানে এ আছে বি নেই, এখানে বি আছে এ নেই, তাহলে অবভিয়াসলি এই যে এ বি সি বা এইগুলোর কোনো ভ্যালুই নেই, কেননা একটার সাথে একটা এখানে কমন নেই, কোনো কমন নেই। প্রত্যেক তুমি যদি বলো স্যার বি বি এটাতে নেই, তাহলে শেষ। একটাতেই যদি না দাও তাহলেই শেষ, আর কিছু দেখতে যাবে না। তাহলে কে পড়ে এলো 24, 18, 12। এই যে 24, 18, 12 এর মধ্যে কমন কে আছে? খুব ভালো, কমন বলতে তিনটেকেই যাবে। দেখো এই তিনটের মধ্যে কমন 6, 6 দিয়ে 24কে যায়, 6 দিয়ে 18কে যায়, 6 দিয়ে 12কে যায়। তার মানে গসাগু হাইস্ট কমন ফ্যাক্টর যেটা কত, সেটা হবে 6। কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছে অত্যন্ত ঝামেলার ছিল। ঝামেলার না, ঠান্ডা মাথায়। আর বারবার বলছি প্র্যাকটিস অত্যন্ত দরকার। তা কিছু বাচ্চা যারা প্রশ্ন করো হোয়াট ইজ সাকসেস, সাকসেস কি? প্রথমত হলো সাকসেস বর্ণনা করা যায় না। এখন তো যে সাকসেস হয় সেই বলতে পারে সাকসেস কি। কিন্তু যারা সাকসেস হয় তারা একটা নিয়ম মেনে চলে। সেই নিয়মটা কি? এস ইন্টু আর ইন্টু পি ইকুয়াল টু সাকসেস। তো বলে তাহলে স্যার এস আর পি জিনিসটা কি? আমাদের মধ্যে 99.99% আমরা ফেল করি, অনলি 0.01% আমরা সিলেকশন নিয়ে আসি। কিন্তু খুব ভালোভাবে দেখতে গেলে আমাদের 10%-এর উপরে বাচ্চারা সিলেকশন নিয়ে আসতে পারে, বাট আলটিমেটলি ফেল করে কেন? তারা এই তিনটেকে যে কোনো একটাকে তারা স্কিপ করে দেওয়ার চেষ্টা করে বা নেগলেক্ট করে ফলোতে। দেখো এস ফর সিলেবাস। দেখো যারা পরীক্ষা দেয় তাদের 99.99% সিলেবাসই ক্লিয়ার করে না, তারা সিলেবাস ক্লিয়ার করে না। সিলেবাস যেহেতু ক্লিয়ার করে না, রিভিশনের তার কথাই নেই। যারা পরীক্ষার আগের দিনও নতুন জিনিস পড়ছে। আর অনেকে সিলেবাস আর রিভিশন যারা কমন করে ফেললেও তারা দেখালো প্র্যাকটিস করছে। প্র্যাকটিস মাস্ট। তাহলে সিলেবাস কমপ্লিট করতে হবে, বারংবার রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবার দেখা হলো সিলেবাস ক্লিয়ার করলো, রিভিশন করলো, কিন্তু প্র্যাকটিস জিরো, প্র্যাকটিস সে করেনি। তাহলে আলটিমেটলি জিরো দিয়ে যেটাকে মাল্টিপল করো, আলটিমেট রেজাল্ট কত হয়? জিরো হয়ে যায়। এই কারণে মারাত্মক ভালো ভালো ছেলেমেয়েরাও ব্যর্থ হয়। এটা কিন্তু আমি কোনো বিজ্ঞাপনের কথা বলছি না, 1999 সাল থেকে পড়াচ্ছি এবং সেই উপলব্ধি, যেটা তিক্ত উপলব্ধি, সেই উপলব্ধি তোমার সাথে শেয়ার করছি। সুতরাং সাকসেস যদি পেতে চাও এই তিনটেকেই সম্মান করে চলো। সাকসেস অবধারিত, সাকসেস অবধারিত। ওকে, তাহলে আবার আসি। তাহলে বোঝা গেল, তাহলে বড় প্রশ্ন হলেও ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে আরেকটা দেখাচ্ছি, পরীক্ষা নিয়ে এরকম জিনিস দেখো। আরেকটা, এটা সবসময় মনে রাখবে যখন তুমি পরীক্ষায় বসো, মানে যারা কোশ্চেন সেট করে, যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু কখনোই চায় না তোমাকে ডিস্টার্ব করতে বা তোমাকে বিব্রত করতে। অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু ফাইন্ড আউট, বা তারা বুঝে নিতে চায় তোমার স্মার্টনেস কতটা, অন্য কিন্তু কিচ্ছু না। সুতরাং এক্ষেত্রে পরীক্ষা কঠিন হয়েছে সোজা হয়েছে এইগুলো কিন্তু টোটালি
একটা ইডিওটিক কথা, হোয়াট এভার আই থিঙ্ক। বারবার যেটা বলছি, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট রুল আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওবে দ্য রুল। কী করে পাবে? রিভিশন করে এবং প্র্যাকটিস করে, তাই তো? দেখো, এই অঙ্ক অনেকে বলে কঠিন এবং ছেড়ে আসে, জাস্ট আই ডোন্ট নো ওয়াই। দি ইউনিট ডিজিট অফ দি নাম্বারস 6 to the power 256 minus 4 to the power 256 is equal to what? দেখো, যখন ইউনিট ডিজিট পড়ো, দেখো ইউনিট ডিজিট, আমি বলি না মুখে মুখে অঙ্ক করা যায়, অঙ্ক কঠিন না। চাকরি পরীক্ষায় যেটা কঠিন সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, অবশ্যই জেনারেল স্টাডিজ কঠিন। তারপরে কঠিন হচ্ছে কিছুটা বেগ দেয়, দ্যাট ওয়ান ইজ রিজনিং। ইংরেজি আর অঙ্ক কোনো ফ্যাক্টর না, ডেফিনেটলি দিস টু সাবজেক্টস আর নট এনি ফ্যাক্টর। দেখো, ইউনিট ডিজিট মনে রাখবে 6 এর পাওয়ার, whatever be the power of 6, whatever be, odd even যতই হোক, ইউনিট ডিজিট 6ই হবে। ইউনিট 6 তুমি বললে স্যার কি করে? দেখো, 6 to the power 1 equal to 6, 6 to the power 2 equal to 36, and 6 to the power 3 is equal to 260। তাহলে 6 এর পাওয়ার যাই থাকুক, ইউ হ্যাভ টু নাথিং ওরি, তুমি কোনো ওরি করবে না, কেন তার ইউনিট 6 হবে। এবার 4-এর ফান্ডা মনে রাখবে, 4-এর ফান্ডা হচ্ছে 4-এর যদি ইউনিট ডিজিট অড হয়, ইউনিট ডিজিট অড হয়, 1 নিলাম তাহলে হবে 4, অর্থাৎ 4-এর যদি 3ও নাও 64 4, কিন্তু 4-এর যদি পাওয়ার ইভেন হয় তাহলে হয় 6, 4-এর যদি পাওয়ার ইভেন হয় 6, তাহলে অটোমেটিক্যালি দেখো এটারও 6 আসছে, এটারও 6 আসছে, কেটে গেল কত শূন্য। তাহলে এই যে কনসেপ্টটা, এই যে তোমাকে কনসেপ্ট বললাম, সামান্য কনসেপ্ট, এটা যদি তোমার মনে থাকে, এটা যদি তাকে মনে থাকে, তাহলে অবভিয়াসলি এই অঙ্ক করার জন্য তোমার 2 সেকেন্ড সময় লাগবে না, ক্লিক করতে যতটা সময়, তাই তো? তাহলে তার জন্য বলছি বারবার, অঙ্কটাকে গ্রামার মেনে করবে, এবং সেই গ্রামারটাকে তখনই তুমি টোটালি ইউটিলাইজ করতে পারবে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, যখন কনসেপ্টটা জানবে। কনসেপ্টটা জেনে নাও, অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, নেক্সট অঙ্ক করো। এই অঙ্কের ভাষা বড় বড় দিকপালকেও পর্যন্ত কিছুটা পজ করে দেয়। দেখো ভাষাটা বলছি, কি দেখলে মনে হবে ভাষাটা ভুল আছে, কিন্তু এসএসসি তো মার তো ক্রিটিক্যাল ভাষা দিয়ে করে। দি অ্যাভারেজ অফ 3 নাম্বারস অফ হুইচ গ্রেটেস্ট নাম্বার ইজ 16। দাঁড়াও, গ্রেটেস্ট পেয়েছি 16, ইজ 12। এই যে ইজ 12 মানে কি বলতো? ইজ 12 বলছে তিনটে যে নাম্বার দিয়েছে তাদের গড় 12। এই যে অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ, তার মানে 12, তার মানে গ্রেটেস্ট হচ্ছে 16। তাহলে 12 যদি হয়, তাহলে 12 ইন্টু 3 আগে থেকে করে রাখ। আমার তিনটে সংখ্যা একটা গ্রেটেস্ট, অ্যান্ড দি স্মলেস্ট ইজ হাফ অফ দি গ্রেটেস্ট। তাহলে স্মলেস্ট হাফ অফ দি গ্রেটেস্ট, 16 হচ্ছে গ্রেটেস্ট, হাফ কত? 8। তাহলে এবার কথা হলো, আমার তো আরেকটা সংখ্যা প্রয়োজন। আরেকটা সংখ্যা কোথায়? আরেকটা সংখ্যাকে আমি থার্ড যেটা সংখ্যা সেটাকে আমি ধরে নেব এক্স। ক্লিয়ার? তাহলে বলছে দেখো, অ্যাভারেজ অফ 3 নাম্বারস, তিনটে সংখ্যার গড়, হুইচ ইজ গ্রেটেস্ট ইজ 16, যাদের বড় সংখ্যাটা হলো 16, অ্যাভারেজ 12, তাই আমি সমষ্টি 12 ইন্টু 3 করে রাখলাম আগে থেকে। স্মলেস্ট কন্ডিশন দিয়েছে কি হাফ অফ দি গ্রেটেস্ট, অ্যান্ড থার্ড নাম্বার নেই। তাহলে এখন ইকুয়েশনটা কি হচ্ছে দেখো তো, 16 প্লাস 8 প্লাস এক্স, এই তিনটে সংখ্যারই তো সমষ্টি 12 ইন্টু 3। কেন, এই তিনটে সংখ্যার যদি গড় যদি হয় 12, তাহলে সমষ্টি কত? 12 ইন্টু 3। ওকে, এবার দেখো 12 আর 16 আর 8 এ 24 প্লাস এক্স ইকুয়াল টু 12 ইন্টু 3। ইয়েস অর নো? তুমি হ্যাঁ স্যার। তাহলে খুব ভালোভাবে দেখো, তাহলে হলো কত? এটা হলো 36। এই 24কে ওইদিকে নিয়ে চলে যাও, -24। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 12। তার মানে রিমেনিং, এই যে রিমেনিং মানে থার্ড নাম্বার, থার্ড ওয়ান, তা থার্ড ওয়ান হচ্ছে কত? 12। অঙ্কটা আবার খুব সুন্দর মুখে মুখে করা। আমি বারবার বলি যে অঙ্ক মুখে মুখে করবার চেষ্টা করো, এটা তোমার কনফিডেন্স অনেকটা গ্রো করবে। এবং আমি যেভাবে পড়াই বা আমার ছাত্ররা যেভাবে শেখে,
ম্যাক্সিমাম কিন্তু মুখে মুখে করতে শেখে। আমি দ্রুত গতিতে অঙ্ক করাতে বিশ্বাসী না, কেননা দ্রুত গতিতে অঙ্ক করলে সে সাকসেস পায় না। আমি বলি বুঝে অঙ্ক করবে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, তাহলে দ্রুততা লাগবে না, দ্রুত লাগে না। দেখো, অ্যাভারেজ অফ 3 নাম্বারস অফ হুইচ 16 ইজ গ্রেটেস্ট। ওকে, 16 গ্রেটেস্ট। আর অ্যাভারেজ তিনটের 12 ছিল, 12 দিন 36 সমষ্টি। স্মলেস্ট বলছে হাফ অফ দি গ্রেটেস্ট, দ্যাটস মিন 8। থার্ড নাম্বার বলেনি, থার্ড নাম্বার লাগবে। তাহলে শর্ত কি হলো দেখো, 16 প্লাস 8 প্লাস এক্স ইকুয়াল টু 12 ইন্টু 3। তা 16 প্লাস 8, 16 প্লাস 8 ইকুয়াল টু 24। এটা 36 ছিল, 12 ইন্টু 3 36, 24 যদি 36 থেকে বাদ দিই তাহলে 12, এবং সেই 12টাই হচ্ছে আমার রিমেনিং নাম্বার অথবা থার্ড নাম্বার। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে আশা করি। ওকে, নেক্সট আবার করবো। আচ্ছা, এবার একটা কথা বলি, দেখো একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো। হ্যাঁ, নিঃসন্দেহে আমি ফেসবুকে বা ইউটিউবে এভাবে পড়ালেখা করাই, কারণটা হচ্ছে আমি দুটো লক্ষ্য নিয়ে কাজ করি। নাম্বার ওয়ান, তুমি যাতে মিসগাইড না হও, পরিষ্কার কথা। অনেকে আজকে পড়াচ্ছে, এটা ফাইন, তাদের যোগ্যতা আছে পড়াচ্ছে, কোনো ব্যাপার না, কিন্তু তারা ভুলে গেছে যে কম্পিটিটিভ পরীক্ষা আর স্কুলের পড়ানো আলাদা, সম্পূর্ণ আলাদা। ওকে, তবুও পড়ছে, পড়ো, ভালো। আমি এখানে অবশ্যই করি, আমার প্রচার স্বার্থ একটা রয়েছে, আর তুমি যাতে মিসগাইড না হও, তুমি পুরোপুরি বুঝে যাতে আসো তার জন্য। তাহলে যা কিছু বলি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলি, এডিট করে কোনো কাজ আমি করি না, জাস্ট আদারওয়াইজ দ্যাট। 1999 সাল থেকে পড়াচ্ছি, আজকে থেকে না। আজকে আমার 51, এজ আমার 51। আমি পড়াচ্ছি, তাহলে 99-এর পরে 2004 সালে যখন আমি টোটালি জব কুইট করে আসলাম, তাহলে 2004 থেকেও যদি ধরি, জব কুইট করার পর যখন টোটালি ফুল টাইম আসলাম, তবুও কিন্তু আমি 21 ইয়ার্স ধরে পড়াচ্ছি। বহু ছেলে মেয়ে দেখেছি, বহু, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, এবং কোন বাচ্চাটাকে কিভাবে ট্রিট করলে সে তাড়াতাড়ি যেতে পারবে সেই জিনিসটা বুঝতে পারি, যেহেতু এই ফিল্ডে আমি নতুন না। তার জন্য একটা কথা বলি যে সবসময় দেখো, তোমাকে তোমার নিজের ভালোটা বুঝতে হবে, আর তুমি যাতে তোমার নিজের ভালোটা বোঝো, এই কারণে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এই ক্লাসগুলো করাই, এবং আমি পেড ব্যাচে যেভাবে করাই তোমাকে কিন্তু সেভাবে করছি। হ্যাঁ, এবার বলতে পারো পেড ব্যাচে সম্পূর্ণ না, ডেফিনেটলি নট। এটা আমার প্রচারের জন্য, এবং তুমি যাতে মিসগাইড না হয়, তুমি সম্পূর্ণ বুঝে টুঝে যাতে আমার কাছে আসো, যদি প্রয়োজন মনে করো। বেশ কিছু বকাটা লোক থাকে। আর একটা কথা দেখো, আমি সহজ কিন্তু সস্তা নই, ভালোই বুঝবে। আমি সহজ কিন্তু আমি সস্তা নই। আমার কাছে যারা পেড ব্যাচে পড়ে তাদেরকে নির্দিষ্ট একটা ফি জমা দিতে হয়। আমি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েকে পড়াচ্ছি না, আমি ব্যাচ প্রতি 10 জনকে পড়াই, এবং 10 জনের মধ্যে যারা কোর্স কমপ্লিট করে তারা 6 জন অন্তত জীবনের প্রথম পরীক্ষাতে সফল হয়। এটা হলো ব্যাপার। তাই সহজ আমি, কিন্তু সস্তা নই। কিছু বাচ্চা, যেমন একটা বাচ্চা বলছে, আমি বুঝতে পারি না কী ধরনের ইডিয়েটস এরা, বলছে স্যার ইংলিশেই করান। আজ ইংলিশে করায় মানে? বলছে না, আপনি তো ইংলিশে করাচ্ছেন। আরে বাবা, ডিসকাশন তো বাংলায় করছি। আর পরিষ্কার কথা, এই ভাষা যদি কেউ, ইংরেজি ভাষা, অঙ্কের যদি এটা বুঝতে না পারে, অঙ্কের এরকম ইংরেজি ভাষা বা রিজনিংয়ের ভাষা যদি সে বুঝতে না পারে, আই মাস্ট সে তার চাকরি পরীক্ষার প্রতিযোগিতায় আসাই উচিত না। জীবনে তার দ্বারা হবে না, জীবনে হতে পারে না তার দ্বারা। এবার তোমার মধ্যে একটা ওবিডিয়েন্সই থাকবে, শেখার ইচ্ছা থাকবে, তবে তো তুমি পারবে। আমি কখনোই বলি না তুমি বেস্ট হও। যারা বেস্ট হয় তারা প্রিলিম ক্লিয়ার করে, মেন্স নয়। যারা বেস্ট হয়, তার জন্য আমি কখনো এখানে বেস্ট তৈরি করি না। আমি যেটা তৈরি করি, বেটার দ্যান দি বেস্ট। বেটার দ্যান দি বেস্ট যারা হবে, ওই যে 0.01% বেটার দ্যান দি বেস্ট তৈরি হয়, এবং তারাই কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করে। পড়ো, ভালোভাবে পড়ো। দেখো, ভালোভাবে পড়লে অবশ্যই তোমার অসুবিধা হবে না। কোনো জায়গায় না পড়েও তুমি ক্লিয়ার করতে পারো,
ক্লিয়ার করতে পারো। কিন্তু ব্যাপারটা হলো দেখো, এমন কোথাও পড়বে না যেখানে তোমার ভবিষ্যৎটা ধীরে 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 অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। নিজের জিনিস বুঝে নিতে চেষ্টা করো। চাকরি পরীক্ষায় এসছো, তুমি ক্লাস 2, 3 বা 10-এ পড়ছো না, যে স্যার যে নোটসটা দিল সেটা মুখ বুঝে নিয়ে নিলে। বোঝার চেষ্টা করো কেন এটা অন্যভাবে কি করা যায়, তাহলে গিয়ে তোমার সাফল্য আসবে। এবার যদি মুখ বুঝে ম্যাও 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 করো, তাহলে অন্তত যাই হোক গুড বুকে থাকবে বটে, তাহলে নিজের লাইফের সাথে নিজের কেরিয়ার সাথে তোমার ব্যাড রিলেশন হয়ে দাঁড়াবে। ওকে ছাড়ো, অনেক কথা বললাম, হয়তো বা কষ্ট লাগছে। আর নো ইট ওয়েল যে আমার কথা ভালো না, আর উইদাউট রিডিং আমি কথা বলি, অনেকেরই কষ্ট লাগে, লাগতেই পারে। জাস্ট আই ডোন্ট কেয়ার অফ দ্যাট। আমি চাই যে তুমি সফল হও, খুব তাড়াতাড়ি সফল হয়। ফর দ্যাট ভেরি রিজন এই পড়া করা ডোজগুলো দিতে হবে। ওকে, তাই অঙ্কটা ক্লিয়ার হলো। নেক্সট এটা করাচ্ছি। মারাত্মক সোজা অঙ্ক, কোনো প্রবলেম নেই, মারাত্মক, কিন্তু ভাবনাটা একটু গভীরভাবে, পেন ইউজ না করেই পারবে। এ ম্যান রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস, গ্রামার ভুল আছে, হিজ সার্ভিস অ্যাট দ্য এজ অফ 60। তাহলে 60 বছর যখন তার বয়স, রিটায়ারমেন্ট নিল, তার মানে গভর্নমেন্ট জব, তাই তো? আচ্ছা, কিন্তু মানে হি সার্ভ ফর 3/5 ইয়ার্স অফ হিজ রিটায়ারমেন্ট। তাহলে রিটায়ারমেন্ট যে বয়সে নিয়েছে তার 3/5 অংশ বছর সে কাজ করেছে, তাহলে জয়েন করেছে। তাহলে 60 3/5 করে দিয়ে অংশ, তাহলে কত পেলাম? 36 ইয়ার্স। 36 ইয়ার। এবার দেখো 36 ইয়ার যদি হয়, কোন বয়সে জমা দিয়েছে, সরি যোগ দিয়েছে, 60 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে কত? 24। তাহলে 24 বছর বয়সে লোকটা কাজে যোগ দিয়েছিল। এত সোজা, এত সোজা। দেখো, রিটায়ারমেন্ট ফ্রম হিজ সার্ভিস অ্যাট দি এজ অফ 60, 60 বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু সার্ভ করেছে এই চাকরির যে বয়সটা, এই যে বয়সটা, এই বয়সের 3/5 অংশ। তাহলে এই বয়সের 3/5 অংশ কত? 3/5 কত হয়? 3/5 হচ্ছে 36 ইয়ার্স। তার মানে 36 ইয়ার্স সে সার্ভ করেছে, সে সার্ভিস করেছে 36 ইয়ার্স, কিন্তু আজকে তার 60 ইয়ার্স এজ। তাহলে 36 থেকে 60 থেকে 36 বাদ দাও, কত? 24। তার মানে 24 ইয়ার্স সে সার্ভিস করেছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট, বোঝা হোক অঙ্কটা, খুব সোজা অঙ্ক। The selling price of a radio was 255. Selling price SP 255 ছিল। When 15% discount allowed, তার মানে দেখো এই যে 255 এর মধ্যে কখন এসছে? যখন 15% ডিসকাউন্ট ঢুকেছিল। তাহলে 15% যখন এবং মার্ক প্রাইস চেয়েছে, তাহলে 15% যখন ডিসকাউন্ট, তখন এটা 100%-এর দাম না, 100%-এর দাম হবে মার্ক প্রাইস, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 225 ইন্টু, এই যে 225 লিখলাম, এই 225 কত পার্সেন্টের দাম? আমি 15% ডিসকাউন্ট পেয়েছি, 15% যেহেতু ডিসকাউন্ট পেয়েছি, তাহলে এটা 85%-এর দাম। 85%-এর দাম এইটা, তাহলে 100-র দাম কত হবে? 100%-এর দাম কত হবে? তাহলে এবার কাটাকুটি করো, কাটাকুটি করে কত হচ্ছে দেখো, কাটাকুটি করে দেখো 85 দিয়ে যদি কাটাকুটি করি, ভালোভাবে দেখো, 3 বারে 3 5 15, না না না, 3 5 15, 3 24, ও 255, আমি তাই তো আছি 255, তা 3 বারে, তাহলে কত হলো? 300। তাহলে অঙ্কটা আরেকবার দেখো, একদম পাতিভাবে দেখো, তাহলে বলা যায় 15% ডিসকাউন্ট পেয়েছি, তার মানে 100 মাইনাস 15 ইকুয়াল টু 85। 85% ইকুয়াল টু তো কত? 225, সরি 255। তাহলে 85% যদি এটা হয়, চলো আউট করো, 3 বার গেল, পার্সেন্টেজ আছে, দুটো উঠে গেল, তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস আমার 300। ক্লিয়ার? সোজা অঙ্ক, দেখো সোজা অঙ্ক
কঠিনের কোনো কিছু নেই, কঠিনের কিছু নেই, কিন্তু খুব ভালোভাবে তোমাকে বুঝে নিতে হবে। খুব ভালোভাবে যদি বুঝে নিতে পারো, দেন ক্যান বি সে যে পরীক্ষা তোমার কঠিন হবে না। আরও একটা করাবো, দাঁড়াও। মারাত্মক সুন্দর অঙ্ক এটাও, দেখো। Each side of a square is increased by 10%. The percentage increase in area. যদি এটা মুখে মুখে করবো তবুও তোমাকে বোঝাচ্ছি আমি। দেখো, এটা স্কোয়ার, স্কোয়ারের এই সাইডটাও বলছে 10% বেড়েছে, এই সাইডটাও 10% বেড়েছে, তাহলে আলটিমেটলি এখন নতুন হয়েছে এতটা। তাহলে পুরনো ছিল এইটা, নতুন হলো এইটা, তাহলে কতটা এরিয়া ইনক্রিজ করেছে। আমি সবসময় বলি পার্সেন্টেজের অঙ্ক যখন হবে, সেটা তোমার সিম্পল ইন্টারেস্ট বলো, প্রফিট লস বলো, পার্টনারশিপ বলো, বা পরিমিতি মানে এরিয়া ক্যালকুলেশন বলো, কিচ্ছু ভাববে না। কি করবে, একদম সাদা মাথায় বুঝবে। বলেছে ইনক্রিজ হয়েছে, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, আমি ধরলাম 10% ইনক্রিজ করেছে। এটা ধরলাম প্রস্থ, এটাও 10%। তার মানে এটা লেন্থ অ্যান্ড ওয়েথ দুটোই তোমার 10% করে। তাই 10% যদি ইনক্রিজ হয়ে থাকে, তাহলে 110, 10% ইনক্রিজ হয়েছে, এটাও 10%, 110 ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো? 11 হলো 121। 121 যখন হলো, দেখো 121 এখন দেখতে হবে 100 দিয়ে কত বেশি, হাউ মাচ মোর দ্যান 100। তুমি বলবে 100 বিয়োগ করে দিই, উত্তর কত? 21। কিন্তু ব্যাপারটা হলো এইভাবে আমি করব না, নো, এইভাবে করব না। কি করে করবো তাহলে? ভালো, যখন দেখবে দুটো একই রেটে ইনক্রিজ করেছে, সেম ইনক্রিজ ইন বোথ কেসেস, তাহলে কি হবে? 10% বলেছিল, এই 10% ডাবল করো, ডাবল কত? 20। তারপরে এই যে 10% বলেছে, 10 স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দাও, 10 স্কোয়ার করে 100, 10 10 100 ডিভাইড বাই 100, তাহলে 1 + 1 = 21। যখনই দেখবে সেম রেটে ইনক্রিজ করেছে, তখন যে রেটটা ইনক্রিজ হচ্ছে তাকে ডাবল করবে, ওর সাথে প্লাস করবে, সেটা স্কোয়ার করে 100 দিয়ে ডিভাইড করে, বাস অঙ্ক মিলে যাবে। কিন্তু এই জিনিসটা আটু জিনিস দেখো, তুমি বলতে পারো যে কেন হচ্ছে স্যার এটা। দেখো, যখন এইটা ছিল আমার, আমি ধরলাম, তারপরে 10% বেড়েছে, তাই তো? যেটা ওল্ড ছিল, আমি ধরলাম 100 ইউনিট, তাহলে এর যখন এরিয়া বের করছো, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে কত হবে? 100 × 100 = 10,000। এবার 10% বেড়েছে, তাহলে 110, অ্যান্ড হিয়ার অলসো 110, তাহলে 110 × 110 = কত? 12100, 121। এবার ভালোভাবে দেখো, 10,000 ইনক্রিজ করেছে কত? 121। 10,000, কেননা এটা ওল্ড, এটা নিউ, এটা ওল্ড এরিয়া, এটা নিউ এরিয়া, দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2121। কততে হয়েছে? 10,000 তো ইনক্রিজ করেছে, 12,100 ইনক্রিজ হয়নি, এটা ইনক্রিজ হয়ে এসছে কখন? যখন 10,000 উপর চার্জ হয়েছে। তাই 10,000 ইনক্রিজ হয়েছে কত? 10,000 ইনক্রিজ হয়েছে আমার, হয়ে গেল 121, 10,000। তাহলে হিসাব মতো 100 ইনক্রিজ কত হয়েছে? তাহলে দেখো 1 2 3 1 2 সরি 3, তাহলে এটা যদি হয় 10,000 ইনক্রিজ হয়েছে আমার 121, তাহলে 100 কত? তাহলে হচ্ছে 121 বাই কত? 100 বেড়ে গেল। তাহলে 100তে বেড়েছে 121,
121, তাহলে যদি আমি এটা লেস করে দিই কত আছে 20, তাহলে 21% ইনক্রিজ করেছে। ক্লিয়ার? দেখে নাও। এবার আরও একটা করাবো, 1 মিনিট দাঁড়াও তো। ও এটা আর একভাবেও করা যেত, অসুবিধা নেই। দেখো আর একভাবেও করা যেত। এই জায়গাটা আরেকবার দেখো, ওল্ড যেটা ছিল 100 ইন্টু 100 করেছিল, ওল্ডে 10,000 এসেছিল। নিউ হলো কত? নিউ হলো 110 ইন্টু 110 ইকুয়াল টু 12100। দুটোকে লেস করো, 0 নামলো, এটা 1 নামলো, 2 নামলো। সরি আগেটা একটু ভুল করেছিলাম, রাইট, আগেটা ভুল করেছিলাম। তাহলে 10,000, এটা হয়েছিল 12,000। তাহলে 2,100 কততে বেড়েছে? 10,000-এ বেড়েছে। 10,000-এ বেড়েছে। 10,000-এ যদি এটা বাড়ে তাহলে 100-তে কত? 1 2 3 4 1 2 3 4 21%। আগেটা যে ক্যালকুলেশন করেছিলাম বিয়োগে ভুল হয়ে গেছিলো। এবার দেখো, আমি কখনো এডিটিং করি না, কিন্তু ভুল হয়ে গেলে ভুলটা স্বীকার করি, এটা উচিত। আমাকে আমার যে শিক্ষকেরা তারা বলতেন ভুল করাটা প্রকৃতি, মানুষ ভুল করবে, কিন্তু ভুলটা মেনে নেওয়া এটা হচ্ছে সংস্কার। মানে তোমার টিচার্সরা যা শিখিয়েছে, তোমার গার্জেন, তোমার পরিবার, তোমার সমাজ যা শিখিয়েছে, ভুলটা স্বীকার করে নিতে হবে। এবং ভুলটা স্বীকার করে নেওয়ার পরে আর যাতে ভুল না হয় সেটা করা হচ্ছে প্রগতি। তার জন্য বলবো এডিটিং করে কোনো কিছু করতে যাও না, সে জায়গা এটা রইল। এটাকে আরেকভাবে করতে পারতাম, যেটা অত্যন্ত পার্টি হতো। দেখো অনেকে করতো 10 বেড়েছে, 10 + 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। দেখো উড়ে গেল 10 10 20 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে অত্যন্ত ফাস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং আমি বিশ্বাস করবো যে তোমরা কনসেপ্টটা মারাত্মক হারে ক্লিয়ার রাখবে। আরও কিছু কথা বলে নিয়ে যাবে, তারপর আবার দেখছি। দেখো তোমরা জানো যে আগে এখানে ক্লাস করানো হতো 3 বছরের রেগুলার, তারপরে সেটাকে টেনে আনা হয়েছিল 30 মাস। কিন্তু যেহেতু সময় কম, সকলের হাতে সময় কম, প্রতিযোগিতা অনেক বেশি, এই কারণে এখন থেকে 21 মাসের কোর্স করানো হচ্ছে। সপ্তাহে 4 থেকে 5 দিন আমরা ক্লাস পাচ্ছি, সে অনলাইন হোক অফলাইন হোক। তাছাড়া ভিডিও সাপোর্ট থাকছে পেড ব্যাচের জন্য। সুতরাং যারা মনে করছে যে পরীক্ষার মতো দেবো এবং সিলেকশনের জন্য দেবো, তারা স্বাগত। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে খাটতে হবে। যা ইনস্ট্রাকশন দেবো সেটা যদি কেউ ফলো করে, তাহলে বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে, যে ইনস্ট্রাকশন দেবো সেটা যদি ফলো করো, তাহলে কিন্তু কোর্স শেষে চাকরি পেতে অসুবিধা হয় না। ব্যাচ প্রতি 10 জন পড়ে, অনলাইন অফলাইন। এছাড়াও ভিডিও রেকর্ডেড ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। যারা অনলাইন অফলাইন করতে হবে তারা ভিডিও রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করতে পারে। এছাড়াও আরেকটা জিনিস, হাইব্রিড ক্লাস হয়। অনেকেই রয়েছে যারা অনলাইন অফলাইন দুটোই করে, সেই সুযোগও রয়েছে। মোট কথা, তোমার যদি ইচ্ছা থাকে পাস করার, তাহলে স্বাগত। এরবারেও একটা কথা বলবো, ক্লাস 5 to 10ও এখানে পড়ানো হয়। এটা চাইবো তোমাদের জানাশোনা যারা রয়েছে তাদের যদি মনে করে যে এখন থেকে স্কুল রেজাল্টের পাশাপাশি অনেক ভালো রেজাল্ট করতে হবে চাকরি পরীক্ষাতে, তাদেরকে অবশ্যই বলতে পারি এখানকার কথা। তোমাদের মধ্যে যত্ন সহকারে ওদেরকে শেখানো হয়, আমি শেখানোতে বিশ্বাসী। কারো যদি অন্য কোনো প্রয়োজন পড়ে, পড়ালেখা সংক্রান্ত অথবা ভর্তি সংক্রান্ত অথবা জানার ইচ্ছা যদি থাকে, তাহলে 9733070783 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ, সকাল ভালো থাকুন।